আমরা আজকে একটু সংগ্রামের গল্প শুনবো। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যে ঝড়ের কবলে পড়েছে, সেই ঝড় আওয়ামী লীগের অনেক নেতা কর্মীকে নানাভাবে ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিবেশে ঠেলে দিয়েছে। এই ঝড়গুলা সামাল দিয়ে আওয়ামী লীগের যেসব তৃণমূলের নেতা কর্মী উঠে আসার চেষ্টা করছেন, ঝড় সামাল দেওয়ার চেষ্টা করছেন, তেমন একজন মেহমান আজকে আমাদের। তার নাম হচ্ছে উম্মে কাউসার অপি। অপি কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আমি একটু জানতে চাচ্ছি আপনার রাজনীতিতে আসার গল্পটা একটু শুনি আগে। রাজনীতিতে আসার গল্পটা আমার কাছে খুব সুন্দর। আমি নেত্রীকে দেখেই নেত্রীর প্রতি খুব বেশি আমার ভালোবাসা কাজ করতো। ওনার প্রতি খুব দুর্বলতা কাজ করতো। একজন দলের প্রধান হিসেবে নয়, একজন মহিলা হিসেবে ওনার যে আচরণ আমি দেখেছি, সেটা আমার কাছে খুব মনোমুগ্ধকর ছিল। আমাদের চট্টগ্রামে উনি একবার এসেছিলেন 2002 সালে। তখন শ্রমিক লীগ নেতা আহ একজন আঙ্কেল ছিল, রুবা আপার বা ওনার নামটা এই মুহূর্তে আমার মনে আসে না। ওনার বাসায় এসেছিলেন নেত্রী, তখন মতিয়া চৌধুরী আপা ছিল সাথে। তো নেত্রী যে আচরণ, উনি আসেন এতগুলো মানুষের ভিড়ে, উনি ছোট ছোট বাচ্চাদের জন্য চকলেট নিয়ে আসছেন, ওদের সাথে নিচ থেকে কোলে নিয়ে আদর করছেন এবং উনি আসলে নামাজ পড়লেন, সাথে ওনার দেহরক্ষীও ছিল। ওনার আচরণ আমাকে খুব মুগ্ধ করেছে। তখন থেকে চিন্তা করলাম, একজন বঙ্গবন্ধু কন্যা, যে নেতা সারা বিশ্ব যাকে চিনে, উনি কিভাবে এত পোলাইটলি আসলে মানুষের সাথে মানে কনভারসেশন করতে পারে। এই জিনিসটা কিন্তু আমাকে খুবই মুগ্ধ করেছে। তখন থেকেই নেত্রীর প্রতি আমি খুব দুর্বল। মানে নেত্রী যদি বলে যে আমার জন্য সারা বাংলাদেশের মানুষকে একসাথে একদিনে তুমি মানে কিছু একটা করে ফেলতে হবে, আমি সেটাও করতে পারবো। কত সেই থেকেই সালের আমার ঘটনা? রাজনীতি নিয়ে। কত সালের তখন ঘটনা আমি ক্লাস এটা? নাইনে পড়ি। আমার একটা প্রফেশন ছিল, আমি গান গাইতাম। সেই প্রফেশনের জন্য প্লাস আমার সাংসারিক জীবন নিয়ে আমি রাজনীতিতে তেমন একটা অ্যাক্টিভ ছিলাম না তখন। কিন্তু কলেজে যখন পড়তাম 2005-06, তখন আমি রাজনীতির সাথে, ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলাম। তেমন পদপদবি আমার ছিল না, বাট আমার অ্যাক্টিভিটি ছিল কলেজে। তারপর আহ মহিলা আওয়ামী লীগের কমিটি হলো আমাদের 2017 সালে। আমি যে ওয়ার্ডে থাকি সেই ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদিকা আমি নির্বাচিত হলাম। তখন থেকেই আমার রাজনীতি খুব বেশি অ্যাক্টিভ ছিলাম আমি। এবং নেত্রী, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, এগুলো ছিল আমার আদর্শ এবং এখনো আমি সেই আদর্শের মধ্যেই আছি। এবং এটা কি পারিবারিক কোনো ব্যাপার ছিল? আপনার পরিবারের লোকজন কি রাজনীতির সাথে জড়িত? পরিবার, হ্যাঁ, আমার মা চট্টগ্রামের অভিবাসিত নেতা বীর চট্টলার, যিনি যাকে অভিভাবক বলা হয়, মহিউদ্দিন চৌধুরীর সাথে উনি রাজনীতি করতেন। কিন্তু কোনো পদপদবি ছিল না, কিন্তু ওনার রাজনীতির যে ধারাবাহিকতা, সামাজিক যে কাজকর্ম, সেখানে আমার মা সম্পৃক্ত ছিলেন। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আমার নানা মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু ওনাদের আসলে মুক্তিযোদ্ধার কোনো সার্টিফিকেট নাই। তো আমি আমার বাবাকে বলতাম যে তুমি মুক্তিযুদ্ধ করছো আব্বু, তোমার কোনো সার্টিফিকেট নাই কেন? বলছে, আমরা দেশের জন্য যুদ্ধ করছি। এই গানের পর্বটা শেষ করি। কি ধরনের গান গাইতেন আপনি অনুষ্ঠানগুলাতে? আহ সব ধরনের গান গাইতাম। আধুনিক, আপনার আঞ্চলিক, আমাদের চট্টগ্রামের যে আঞ্চলিক গান, আধুনিক গান এবং হিন্দি গান সবই গাইতাম। সবই গাইতে পারতাম মোটামুটি। আজকে কিন্তু আমরা কথায় কথায় মাঝে মাঝে আপনার এক দুইটা গানও শোনার চেষ্টা করবো কিন্তু। ঠিক আছে, আমি চেষ্টা করবো শোনাতে। হুম। আচ্ছা অপি, আহ 5ই আগস্টের কি সমস্যা হলো আপনাদের? আমাদের তো চট্টগ্রামে যে আন্দোলন ছিল সেটা 4ই আগস্ট ছিল, আগস্টের 4 তারিখ। আমরা সকাল থেকে ওদের একটা প্ল্যানিং ছিল, আমরা জানি সেদিন তারা নিউ মার্কেট থাকবে। কিন্তু আমাদের একটা কাজ আমরা ভুল করেছি, যেটা আমরা ভোরবেলা ওখানে যাওয়া উচিত ছিল। ওরা কিন্তু ভোর 5টা থেকে অবস্থান নিচ্ছিল, যে জামাত শিবিরের লোকজন সেখানে অবস্থান নিচ্ছিল। আসলে ওই মুহূর্তটাকে মানে আন্দোলনটা যে এই ধরনের হয়ে গেছে সেটা আমরা কিন্তু নিজেরাই বুঝতে পারি নাই। সেটা ওইটা একটা মানে আমাদের ব্যর্থতা সেটা বলতে পারি, যে ওই মুহূর্তে এদের যে ষড়যন্ত্র সেটা আমরা বুঝতে পারি নাই। আমি পৌঁছালাম সকাল 8টায়। যখন পৌঁছালাম ওখানে ঢোকার কোনো রাস্তা ছিল না নিউ মার্কেটে। অনেক কষ্ট করে জিপিও, কোর্ট বিল্ডিং হয়ে নিউ মার্কেট ওইদিকে পেছন দিকে অনেকটা ঘুরে আমি সিটি কলেজের সামনে গেছি। তখন ওখানে আমাদের অনেক নেতারা ছিলেন। ওনাদের সাথে একসাথে সম্পৃক্ত হয়ে আমরা তাদের মানে তারা ছিল এক পাশে, মানে আমাদের মুখোমুখি ছিল একটু দূরে, আমরা ছিলাম এক পাশে।
তো ওই মুহূর্তে ওদের কিন্তু খুব ভালো প্ল্যান ছিল, লাঠি সোটা একেবারে অস্ত্র শস্ত্র নিয়ে তারা খুব প্ল্যান নিয়ে এসছে, একেবারে মানে আমাদেরকে মেরে তারা সেখান থেকে যাবে, এই ধরনের একটা প্ল্যান ছিল। আমাদেরও প্ল্যান ছিল, যেহেতু আমাদেরকে জামাত শিবিররা আওয়ামী লীগ স্বাধীনতা সপক্ষের দল, বাংলাদেশ আওয়ামী লীগ, এই দেশকে আওয়ামী লীগ বাংলাদেশ বানিয়েছে, এবং আওয়ামী লীগের যিনি নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি জাতির পিতা, যিনি এই জাতিকে বিশ্বের কাছে বলেন এবার বাংলাদেশ হিসেবে যে নাম দিচ্ছে, ওনার যে অবদান, সেই সপক্ষের দলকে যখন তারা মানে আক্রমণ করতে এসছে, নিশ্চয়ই আমরা বসে থাকবো না। আমরা যুদ্ধ আমরা শিখেছি, যুদ্ধের মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে আদর্শ, সেই জিনিসটা নিশ্চয়ই আমাদের মধ্যে আছে। সেই মানে ইন্সপায়ারেশন নিয়ে, সেই ইন্সপায়ারেশন থেকেই কিন্তু নিউ মার্কেট আমার যাওয়া হয়েছে। যাওয়ার সময় দেখলাম যে ওরা খুবই আক্রমণাত্মক ছিল, আমাদেরকে তারা সেদিন মেরেই ফেলতো যদি মানে একটা টাইম যদি পুলিশ না আসতো, আমাদেরকে মিনিমাম আমাদের 50-60 জন নেতাকর্মী ওই মুহূর্তে মারা যেত। আমি সকাল 8টা থেকে 8:30 নাগাদ যে ঘটনাটা হয়েছে আমি ওটার কথা বলছি। তো ওই মুহূর্তে আমরা যখন ছিলাম ওখানে, আমি একজনই মেয়ে ছিলাম, আমার হাজবেন্ড ছিল আমার সাথে, ওখানে চট্টগ্রামের আরো অনেক নেতারা ছিলেন, আমাদের চট্টগ্রামের যারা ছিলেন, এবং বিভিন্ন নিউ মার্কেট তো বিভিন্ন ধরনের মুখ আছে, ওখানে ঢোকার মতো বিভিন্ন রাস্তা আছে, বিভিন্ন রাস্তায় চট্টগ্রামের প্রত্যেকটা নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন, এবং এই আন্দোলনটা আমরা কিন্তু সফল করতে সক্ষম হয়েছিলাম সেদিন 4 তারিখ। তাদেরকে কিন্তু আমরা নিউ মার্কেট দখল করতে দিনে আমরা নিউ মার্কেট দখল করেছি, এবং সেখানে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন, আমি নিজেও অনেক আহত হয়েছি। তখন ওরা যখন আমাদেরকে বারবার অ্যাটাক করার চেষ্টা করছিল, আমার পায়ের জুতো ছিল না, আমি সেদিন সারাদিন রোদে পুরো আমার পুরো ফেস একদম পুরো পুড়ে গিয়েছিল। পরের দিন 2 দিন পরে দেখি আমার মুখ থেকে চামড়া উঠতেছে। তো আসলে ওটা একটা মুক্তিযুদ্ধ ছিল। ওই মুহূর্তের অনুভূতিটা যদি আমি এখন বলতে চাই ভাই আপনাকে, মানে আমার আসলে খুবই মানে কষ্ট লাগছিল যে এত সুন্দর একটা দেশ, এত সুন্দর একটা শহর, কারা এটার পেছনে, কি আন্দোলন, এটা কোটা আন্দোলন, নেতৃত্ব কথা বলেছেন তাদের সাথে। ওই মুহূর্তে আমরা নিউজ জানি, দেখতেছি, মানে একেবারেই লাইভ সবকিছু ছিল। ওনার সম্মেলন ছিল, সেটা উনি ক্যান্সেল করলো। সবকিছু করার পরও তাদেরকে কোনোভাবেই মানে নেগোশিয়েট করা যাচ্ছিল না তাদের সাথে কোনো বিষয় নিয়ে। তখন একটু ভাবলাম যে বিষয়টা আসলে কি? হয়তো আমাদের দেশটা বা আমাদের এই দল কোনো একটা বিপদে পড়তে যাচ্ছে। আমার মন থেকে সেটা মানে আমি ফিল করছিলাম। সারাদিন আমরা ছিলাম, ওরা আমাদেরকে অ্যাটাক করছে, পাথর মারছে কখনো, কখনো দেশীয় অস্ত্র দিয়ে আমাদের অনেক নেতাকর্মীদেরকে তারা উইন্ডেড করছে। আমাদের স্বেচ্ছাসেবক লীগের আজিজ ভাই, ওনাকে তো অনেক মারধর করছে। আমাদের অনেক ছেলেবেলেদেরকে তারা মারধর করছে, এবং আমি যখন দৌড়াতে গিয়ে একটা সময় পড়ে গেছি, আমাকেও কয়েকটা ছেলে মিলে আমাকে হকি স্টিক দিয়ে বাড়ি দিছিল। তো ওই মুহূর্তের মানে যে যন্ত্রণাটা আসলে আমি কখনোই ভুলবো না। এরপরে সারাদিন আমরা এই যুদ্ধে ছিলাম। কখনো পাথর মারছে, কখনো কিন্তু আমরা নিউ মার্কেট ছাড়িনি। আমাদের যারা চট্টগ্রামের নেতাকর্মীরা ছিল, ওনারা একটা জায়গায় অবস্থান নিয়েছে। আমরা সেই জায়গায় অবস্থানে ওনাদের সঙ্গে ছিলাম, এবং প্রত্যেকটা গলি থেকে, প্রত্যেকটা রাস্তা থেকে যখন আমাদেরকে মানে অ্যাটাক করা হচ্ছিল, আমরা কিন্তু সেটার প্রতিবন্ধক সৃষ্টি করেছি। মানে ওখানে তাদেরকে আসতে দিই নাই। আমাদের নেতাকর্মীরা ওখানে উপস্থিত ছিলেন সবাই। তো 5টা যখন বেজে গেল, তখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে। দেখি আর্মির গাড়ি আসছে, মানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ট্যাঙ্কের উপরে, এপিসি ট্যাঙ্কের উপরে বসে আমাদেরকে ফায়ার করছে উল্টা। তখন চিন্তা করলাম, ভাবতেই পারিনি তখন যে এই ধরনের একটা আচরণ মানে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সাথে করবে। তো ছাত্ররা মানে যারা জামাত শিবিরের মুখোশ পরেছিল, মানে ছাত্রের যারা মুখোশ পরেছিল শিবিরের ছেলেরা, ওরা ট্যাঙ্কের উপরে উঠে ওরা ওখান থেকে আমাদেরকে পাথর মারা শুরু করছে। তো পাথরগুলো এমন ভাবে মারতেছিল, সেখানে অনেক বয়োজ্যেষ্ঠ নেতারাও ছিল, তাদের গায়ে কিন্তু পাথর লাগছে, এবং আমাদের সবাইকে তারা ওপেন ফায়ার করছিল। নিউ মানে মার্কেটের 4 তারিখ বিকেল থেকেই সেনাবাহিনী আপনাদের বিপক্ষে চলে যায়। হ্যাঁ 4 তারিখ বিকেল থেকে। জি, একদম এক্সাক্টলি 5টা 5:30 নাগাদ অনেকগুলো গাড়ি নিয়ে এসে আমাদেরকে চারিদিক থেকে ঘেরাও করে রেখেছে ওরা, যাতে আমরা আর কোনো ধরনের মুভমেন্টে যেতে না পারি। ওনারা সাথে একটা হ্যান্ড মাইক ছিল, বলছে আপনারা এখান থেকে চলে যান, কারফিউ জারি করেছে সন্ধ্যা 6টা থেকে। তখন যখন আর্মি ফায়ার করলো আমাদেরকে, গুলি ছুটছে যখন, একেবারে নিউ মার্কেটের যেটা স্তম্ভ আছে একটা মিনার, ওখানে যখন গুলি করছিল, তখন আমি বুঝতে পেরেছিলাম যে সামথিং ইজ রং, মানে এটা কিছু একটা হয়ে গেছে এখানে। তো ওখানে আমাদের চট্টগ্রামের যারা নেতারা ছিল, ওনারা ছিলেন, ওনাদেরকে বললাম আমি যে এটা তো এরকম আমাদেরকে গুলি করছে, মনে হয় না।
তো ওনারাও কনফিউশনে ছিল। আসলে আমরা ভাবতে পারি নাই যে দেশটা এভাবে যে দখল হয়ে গেছে। মানে মনে হচ্ছিল একটা দুঃস্বপ্ন। ওই মুহূর্তটাতে যখন আর্মি গুলি করছে তখন মনে হচ্ছে একটা দুঃস্বপ্ন। আমি কি আসলে কোনো দেশে আছি নাকি আমি কোনো মানে সিনেমা দেখছি বা মানে হলিউড কোনো মুভি দেখছিলাম যে একটা মুহূর্তের মধ্যে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আমরা তো দখল করে ফেলছিলাম। সেই শিবিরদেরকে ঠেকাতে কিন্তু আমরা সক্ষম হয়েছিলাম। সারা বাংলাদেশে যেখানে একই সময়ে মানে এই ধরনের ঘটনা ঘটছিল সেই মুহূর্তে কিন্তু আমরা চট্টগ্রামবাসী সেটা আমাদের নিউ মার্কেটটাকে আমরা চট্টগ্রামটাকে দখল করার জন্য আমরা কিন্তু সফল হয়েছিলাম। সেই সফলতাটাকে এক মুহূর্তের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী এসে সেখানে একেবারেই মানে এটা একদম ধূলিসাৎ করে দিল। মানে এক মুহূর্তের মধ্যে মনে হচ্ছিল পুরো পৃথিবীটাই উল্টে গেছে। আমার কাছে ওরকম মনে হচ্ছিল। এরপর আমরা দৌড়ে অনেক কষ্ট করে আমি ফিরিঙ্গি বাজার দিয়ে ঘুরে আমার হাজবেন্ড সহ মানে জায়গায় তখন মানে সার্চ করতেছে কোনো আর্মস আছে কিনা সাথে। অনেক কষ্ট করে ঘুরে একদম নতুন ব্রিজ হয়ে দেন আমি আমার বাসা যেখানে অক্সিজেন মেয়রগুলোর একটু পরে মানে এটা অক্সিজেনের আগে টেক্সটাইল বাসা ছিল ওখানে অনেক কষ্ট করে এসেছি। এর পরের দিন 5 তারিখ যে ঘটনা সারা বাংলাদেশ তো তোলপাড় হচ্ছে। আমার এলাকায় এমন কোনো দোকানপাট আমার নিচে আমার বিল্ডিং এর নিচে একটা দোকান ছিল কিছু রাখে নাই একটা চকলেটও রাখে নাই সবকিছু লুটপাট করে নিয়ে গেছে 5 তারিখ খুবই জঘন্য মানে ঘটনা ছিল 5 তারিখের ঘটনাটা মানে একেবারে মানে আমাকে তো পেলে মেরেই ফেলতো আমি খুব কষ্ট করে ওদের সামনেই যখন 7টা বাজে 5 তারিখ যখন বিকাল থেকে মানে নেত্রী চলে গেছে নেত্রীকে তো আসলে নেত্রী যদি চলে না যেত নেত্রীকে যদি সেভ করা না হতো মানে মানে যে পক্ষটা নেত্রীকে সেভ করেছে এবং ইন্ডিয়া থেকেও যে পক্ষটা নেত্রীকে সেভ করেছে সেই পক্ষটা নেত্রীকে তারা মেরে ফেলার যে প্ল্যান করেছে উনি যে চলে যাওয়ার ব্যাপার থেকে টেলিভিশনে দেখেন তখন টিভিতে দেখে জানতে পারলাম আর কি তখন আপনার মনে কি প্রতিক্রিয়া হচ্ছিল তখন? আমি তো অনেক কান্না করছি যে নেত্রী মানে চলে গেছে এই কথা আমি কখনো আমি বিশ্বাস করি নাই একজনের আওয়ামী লীগ কর্মী হিসাবে কখনো বিশ্বাস করি না আমার নেত্রী চলে যেতে পারে পরে তো সত্যিটা জানলাম যে নেত্রী চলে যাচ্ছে ওখানে আর্মির লোকজন আছে চলে গেলে হয়তো উনি যদি চুরি করে চলে যেত উনি যদি কাউকে না বলে চলে যেত বাংলাদেশের মানুষের একজন অভিভাবক উনি আমাদেরকে অভিভাবক শূন্য করে চলে যাবে এটা কখনো ভাবিনি কারণ উনি বঙ্গবন্ধুর কন্যা ওই মুহূর্তটাতে আসলে খুব বেশি ফ্রাস্ট্রেটেড ছিলাম 7 দিন আমি একদম মানসিক একটা ট্রমায় ছিলাম আমি ভালো করে কথা বলতে পারছিলাম না আমার ছোট বেবির বয়স তখন 8 মাস আমি আসলে খুব বেশি ছিলাম যে নেত্রী কিভাবে আসলে মানে ওনাকে চলে যেতে হয়েছে এমন একটা মোমেন্ট ছিল যে উনি কারোর সাথে যোগাযোগ করতে পারেনি আমরা জানতে পারলাম যে নেত্রী মানে চলে যাবে ওনাকে যদি সেভ করে না হতো ওনাকেও মেরে ফেলতো আমরা কোথায় পেতাম এখন দেখেন বাংলাদেশের যে অবস্থা এই মুহূর্তে একেবারে নিম্ন শ্রেণীর মানুষের কথা বলে আমাদের নেতা কর্মীদেরকে তো নির্যাতন করছেই প্রত্যেক দিন নদী নালায় আমাদের কোনো না কোনো নেত্রী কোনো না কোনো কর্মী কোনো না কোনো ভাই কোনো না কোনো বোনের লাশ পাওয়া যাচ্ছে তারপরে আপনি দেখলেন নেত্রী চলে গেল এরপরে আপনাদের লুটপাট বাড়িঘর লুটপাট কি ওই দিন সকালবেলাই? হ্যাঁ সেদিন দুপুর থেকেই শুরু হয়েছে আমরা তো আসলে টেলিভিশনে দেখতেছিলাম যে দুপুরের পরেই তো নেত্রী গেল যে সময়টা ছিল মানে নেত্রী চলে যাচ্ছে এটা তো পুরো সব জায়গায় টেলিকাস্ট হচ্ছিল ওইটা দেখার সাথে সাথে মানে আমাদের এলাকার যে বিএনপি লোকজন ছিল এবং শিবিরের যে লোকজন জামাত যারা করতো একেবারে এই দাড়ি টুপিওয়ালা লোক তাদেরকে আমরা সবসময় দেখতাম না মসজিদে যাচ্ছে নামাজ কিন্তু তারা যে আসলে জামাত শিবির করতে কখনোই সেটা মানে ভাবি নাই তো ওদেরকে দেখলাম লাঠি সোটা নিয়ে বের হচ্ছে আমাদের সবকিছু ভেঙে দিচ্ছে বাজার ভেঙে দিচ্ছে ওখানে একজন আওয়ামী লীগের নেতা থাকতেন তার বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে আমি সেদিন বেঁচে গেছি আমার বাসার নিচে যে গেটটা ছিল এটা শক্ত লোহার গেট ছিল নাহলে ওরা ওই গেট ভেঙেই ঢুকতো যেহেতু জানে আমি সেই বিল্ডিং এর আর আমার ফ্লোরটা ছিল একদম 5th ফ্লোরে তো আমি পর্যন্ত পৌঁছানোটা একটু কঠিন হয়ে পড়ছিল আমি দেরি করি নাই আমি 7টা নাগাদ আমি একেবারে বোরকা মেকআপ লাগিয়ে আমি বাসা থেকে যে বের হয়েছি সেই 5 তারিখ আমার সংসার আমার বাচ্চা আমার সবকিছু ফেলে আমি ঢাকা চলে আসছিলাম তখন কিন্তু যেই জিনিস আমি ফেলে এসেছি আমার স্বপ্ন আমার সাজানো আমার দলীয় কার্যক্রম মানে একেবারে আমার শহরটা আমি ফেলে চলে যাচ্ছি ওই মুহূর্তে মনে হচ্ছিল যে এই শহরের মানুষগুলো মানে জম্বি মনে হচ্ছিল তাদেরকে আমি খুব বেশি মানে ভয় পাচ্ছিলাম। তারপর আপনি দেশ থেকে বেরিয়ে গেলেন কবে সেটা? দেশ থেকে বের হয়ে আসলাম 17ই আগস্ট তাও একটা প্যাথেটিক হিস্টোরি আসলে বলাটা কি উচিত হবে কিনা আমি জানি না বলার দরকার নেই
হ্যাঁ, ওইটা বলার দরকার নেই সেটা। তারপরে এই যে মনে করেন আজকে যে আপনি যে আমার সাথে কথা বলছেন, জি। এটা কি আপনার বিপদ বাড়াবে না? এখন আমরা যারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা আছি, আমি একজন কর্মী, ছোট একদমই নগণ্য কর্মী। আমরা এখন আর এগুলো ভয় পাই না। এখন আমরা হয়তো মরবো, না হলে বাঁচবো। কারণ আমাদেরকে তো আ বেঁচে থাকতে দিচ্ছে না। যারা আওয়ামী লীগ করে ওরা হচ্ছে অপরাধী। বাংলাদেশে আওয়ামী লীগের মতো রাজনীতি করলে অপরাধী। আওয়ামী লীগ না করে অন্য কোনো দলের আ নে নেতা-কর্মী যদি হতাম, রাজনীতি করা যে অপরাধ, এটা আসলে কখনো জানতাম না। আমার এই বয়সে আমি কখনো মানে দেখি নাই। কোনো দেশে দেখি নাই কোনো রাজনৈতিক দলের কর্মীদের উপরে এই ধরনের অমানুষিক নির্যাতন এভাবে আসলে মানে মব করে, এভাবে যে নির্যাতন করে, এভাবে যে অসহ যন্ত্রণা দেয়, আমার লাইফে আমি কখনো দেখি নাই। যে এটা আমরা ফেস করছি এখন, আমরা ডু অর ডাই। আমরা হয়তো বাঁচবো, না হলে যুদ্ধ করব। আমরা এখন মরে গেলে কোনো আপনি যে অসুবিধা নেই। সংগঠনটা করেন যুব মহিলা লীগ, যুব মহিলা লীগের আ একটা না ভাই, সময় আমি চট্টগ্রাম একটা ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা ছিলাম। বর্তমানে আমি চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সংগঠক। আওয়ামী লীগ যুবলীগ করব। আওয়ামী লীগ যুবলীগের সাথে কাজ করছি আমি। আচ্ছা, আচ্ছা। সংগঠন আওয়ামী যুবলীগ। আপনি যে শহরে যে রাজনীতি যে ছিলেন, সেই শহরে একজন মেয়র হয়ে গেছে কিন্তু এখন ইলেকশন ছাড়া। এটা জি। কিভাবে দেখেন আপনি? আমি এটা তো আসলে চুরির মেয়র বলবো, ভোট ছাড়া নির্বাচিত মেয়র। পৃথিবীর কোনো ইতিহাসে এবং বাংলাদেশের আজকে ৫৪ বছরের ইতিহাসে, স্বাধীনতা যুদ্ধের পরে যে ইতিহাসগুলো আমরা দেখে এসেছি, কখনো অনির্বাচিত মেয়র আমরা দেখি নাই। এর আগে যে ২ টা ইলেকশন হলো, আমাদের রেজাউল করিম আ ভাই যে নির্বাচিত হলেন, কত কষ্ট করছি আমরা কর্মীরা একটা ভোটের জন্য। একটা ভোটের জন্য আমরা ৫ মাইল হাঁটছি। একটা ভোটারকে বের করতে আমাদেরকে সারাদিন চলে গেছে একটা ভোটার বের করতে। এই যে কষ্টগুলো করে জনসমর্থন, জনগণের ভালোবাসা, কিন্তু এটা অনেক মুখ্য বিষয়। জনগণের ভালোবাসা ছাড়া জোর করে এভাবে শুধু চট্টগ্রাম না, ঢাকায়ও কিন্তু মেয়র নির্বাচিত হয়েছে। এভাবে জোর করে ক্ষমতা নেওয়া। আগে তো বলতো আওয়ামী লীগ নাকি জোর করে ক্ষমতা ধরে রাখছে। এখন তো বাংলাদেশের মানুষই বুঝতে পারল যে আসলে জোর করে কারা ক্ষমতা দখল করে নেয়। সেটা তো প্রমাণ। আমরা তো ভোট দিয়ে মানে নির্বাচিত হয়েছি। তারা তো অনির্বাচিত সরকার, দখলদার এখন সরকার। এখন যে আপনি দেশের যে অবস্থা দেখেন, তারপরে আপনার কোন হতাশা কাজ করে এখন? এই দেশের এই না, অবস্থায় অবশ্যই কতদিন হতাশা লাগবে? কাজ করে। অবশ্যই হতাশা কাজ করে। আমার দেশের মানুষ যে কষ্টে আছে। একজন রিক্শাওয়ালা, সে নাকি আগে প্রতিদিন তার ন্যূনতম একদম গড়ে আয় ছিল আ ৳১,০০০ থেকে ৳১,২০০। এখন ডেইলি সে ৳৪০০ ইনকাম করতে পারে না। তাহলে কিভাবে সে তার সংসারটা চালাবে? আমরা তো পাবলিকদের সাথে কথা বলি। আমাদের সাথে এলাকার সবার সাথে যোগাযোগ আছে। একজন ব্যবসায়ী, সেই ফলের ব্যবসা করে। আমার পরিচিত কর্মী সে। প্রতিদিন আপনার তার ৳৫,০০০-৬,০০০ বিক্রি হতো প্রতিদিন। আ লাভ লাভটা তার হতোই। কিন্তু এখন সে ডেইলি আ মানে ৳৫০০ র উপরে তার বিক্রি হচ্ছে না। মানুষের কাছে টাকা নাই, কিনবে কোত্থেকে? তাদের ব্যবসা-বাণিজ্য নাই। আমাদের তো যারা ব্যবসায়ী ছিল তাদেরকেও তো অনেক মব করা হচ্ছে। ধরেন কোনো কারণে যদি আওয়ামী লীগের কোনো নেতাদের সামনে ছবি দেখে বা করেছে, তাদেরকেও তো অনেক মানে নির্যাতন করা হচ্ছে। সেই জায়গায় হতাশাটা খুব কাজ করে। খুব বেশি হ হ মানে হতাশা কাজ করে যে এই মুহূর্তে দেশের এরকম একটা পরিস্থিতি হয়ে যাবে। এত উন্নয়নশীল দেশ, এভাবে দেশটা এগিয়ে যাচ্ছিল। এভাবে ধ্বংস করে দিবে দেশটাকে। মানে এগুলো নিয়ে হতাশা কাজ করে যখন শুনি বন্দর ইজারা দিয়েছে, যখন শুনি সেন্ট মার্টিনে যেতে আমাদের ট্রাভেল পাস লাগবে, যখন শুনি এয়ারপোর্টের মতো জায়গায় আগুন লাগিয়ে হাজার হাজার কেজি সোনা সেখানে উধাও হয়ে গেছে এবং কাস্টমস এর যে জিনিসগুলো ছিল ওগুলো ওখানে আর নেই, যখন শুনি একটা স্থাপনায় আগুন লাগছে, যখন শুনি ইপিজেড এর মতো অনেক একটা উন্নয়নশীল ব্যবসায়িক এরিয়াতে, মানে যে বাণিজ্যিক জায়গা, যে ইপিজেড এর মতো জায়গা, বিভিন্ন হাজার হাজার নেতাকর্মী সেখানে বেকার হয়ে, কর্মীরা সেখানে যারা কাজ করেন সেখানে বেকার হয়ে বসে আছে, বিভিন্ন কারখানাগুলো বন্ধ হয়ে আছে। হতাশা অবশ্যই কাজ করে। আমি তো দেশের মানুষ, আমি তো আমার ভালোবাসি। মহিউদ্দিন চৌধুরীর কর্মী ছিলেন আপনার মা। মহিউদ্দিন চৌধুরী বেঁচে থাকলে বন্দর কি এভাবে দেয়া যেত? না, অবশ্যই না। উনি এমন একজন নেতা ছিলেন, উনি পৃথিবীর মনে হয় আল্লাহ ছাড়া উনি আর কাউকে ভয় পেতেন না। উনার যে মানে সাহস, উনার যে মন, উনার যে কার্যক্রম, সেটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ জানে। উনাকে সারা বাংলাদেশের মানুষ চিনে যে চট্টগ্রামের একজন চট্টল বীর ছিলেন। তিনি হচ্ছেন এবিএম মহিউদ্দিন চৌধুরী। যিনি বন্দর নিয়ে সারা
মানে বাংলাদেশের নেতাকর্মীদের যে আন্দোলন উনি গড়ে তুলেছিলেন, এই মুহূর্তে আসলে একজন মহিউদ্দিন চৌধুরী আমাদের খুবই প্রয়োজন ছিল। আমরা আসলে ওনাকে খুব মিস করছি। নেত্রীর সাথে কি কথা হয়েছে এর মাঝে? হ্যাঁ, একদিন আমার কথা হয়েছিল, আমাদের চট্টগ্রাম মহানগরের প্রোগ্রামে নেত্রী এসেছিলেন। আমি কথা বলতে পেরেছিলাম যে নেত্রী, আমি খুব বেশি নির্যাতিত হয়ে আমি আমার এলাকা ছাড়া হয়েছি এবং আমার মেয়েকে আমি এসএসসি পরীক্ষা দেওয়াতে পারিনি নেত্রী। আমার সংসারের সব জিনিস লুটপাট হয়েছে। আমি যে বাংলাদেশে গিয়ে থাকবো, আমার একটা বিছানা নেই, আমি যে খাবো একটা আমার ভাতের প্লেট নাই নেত্রী। নেত্রীরও তো নাই, আমারও নাই, আমার নেত্রীরও নাই। কাকে দুঃখ বুঝাবো বলেন? ওনার কি কিছু আছে? ওনার যে স্মৃতি, আমাদের বঙ্গবন্ধু আমাদের দেশ যে স্বাধীন করেছেন, উনি যে নেতা, সারা বিশ্ব যাকে সম্মান করে। এবং এই আমি বর্তমান যেখানে আছি এখানে গভর্নমেন্ট এবং মালয়েশিয়ার গভর্নমেন্ট দেখেন আমাদের দেশটাকে কিভাবে সাপোর্ট করে যাচ্ছে। ওরা জানে আমরা মুক্তিযুদ্ধ করে কিন্তু এই দেশটাকে ছিনিয়ে আনছি। সেই বঙ্গবন্ধুর নেতা, সেই বঙ্গবন্ধুর বাড়িটা জ্বালিয়ে দিয়েছে, নেত্রী থাকার একটা ঘর নাই। তাহলে আমার দুঃখ আমি আর কাকে বলবো? নেত্রীকে আমি এটাও বলছি, নেত্রী আমার তো আসলে ধরেন গেলে মায়ের বাড়িতে থাকতে পারবো, ভাই আছে, আপনার তো কেউ নাই। আপনার পরিবারের 15 জন সদস্যকে একসাথে একদিনে নিহত করা হয়েছে। উনি যে আসলে এই মুহূর্তে এত স্ট্রং আছে আমি ভাবতে পারি না নেত্রীর আসলে, উনি আসলে তার এই বয়সে কিন্তু উনি অনেক স্ট্রং আছে। বয়স তো অনেক না, এবং তারপরে প্রত্যেকটা কিন্তু জেলা উপজেলা কর্মীদের সাথে উনি কথা বলতেছেন, এই জিনিসটা অবাক করার মতো বিষয়। আমার কর্মীদেরকে তোমরা দেখো, তোমরা তোমাদের সাথে আমি আছি, আমি তোমাদের অভিভাবক। নেত্রী এইভাবে কথা বলছে। আমাদের শক্তি তো থাকবেই, উনি তো আমাদের শক্তি। আল্লাহ তো ওনাকে আমাদের অভিভাবক হিসেবে মানে নিয়োজিত রাখছে, আমি এটা বিশ্বাস করি। তো সেই জায়গায় উনি ওনার দায়িত্ব যথাযথভাবে পালন করতেছে আমি মনে করি। এই যে আপনার জীবনের যে দুর্যোগ, আপনার যে জীবনের যে দুর্যোগ, এই দুর্যোগের পিছনে কিন্তু চট্টগ্রামের একজন মানুষ জড়িত। প্রফেসর ইউনূস চট্টগ্রামের লোক। এটা কেমন লাগে আপনার? খুবই দুঃখের বিষয়। আমি চট্টগ্রামের মেয়ে এবং চট্টগ্রামের মানুষ কখনো এত খারাপ হতে পারে এটা কখনো চট্টগ্রামবাসীও ভাবে নাই যে খুনি ইউনূস, ফ্যাসিস্ট ইউনূস, যে চট্টগ্রামের মানুষ এবং হাটাজারি তার বাড়ি। হাটাজারির লোকজন কিন্তু খুব ভালো হয়। হাটাজারিতে যাদের বাড়িঘর তাদের লোকজন খুব পোলাইট হয়। মানে আমাদের চট্টগ্রামে আরো অনেকগুলো এলাকা আছে না, মানে বিভিন্ন এলাকার বিভিন্ন মানে সুনাম বা দুর্নাম থাকে, কিন্তু হাটাজারিটা খুবই শান্তিপূর্ণ এলাকা। সেই শান্তিপূর্ণ এলাকার ছেলে আমার মনে হয় আমরা যদি ভালো করে ইতিহাস যদি দেখি বা তার প্রিভিয়াস হিস্ট্রি যদি আমরা দেখি, দেখবেন সেখানে তার বাবা দাদা কেউ রাজাকার ছিল এবং সে নিজেও রাজাকার ছিল, যেটা আমরা আমাদের সামনে আসেনি। কিন্তু যদি কোনোদিন আল্লাহ যদি আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনে বা বাংলাদেশে একটা নির্বাচিত সরকার যদি আসে, তার বাড়িঘর সে নিজেও থাকবে কিনা, আসলে তাকে বাংলাদেশের মানুষ, আমাদের চট্টগ্রামের মানুষ তাকে অরক্ষিত রাখবে কিনা সেটা আমার আসলে সন্দেহ আছে। আপনি বললেন খুনি ইউনূস, ফ্যাসিস্ট ইউনূস, এই কথাগুলা কিন্তু এদের সবাই সারাদিন আপনার নেত্রী সম্পর্কে বলে। হ্যাঁ, আগে বলতো, এখন তারা নিজেরা যখন ফ্যাসিস্ট হয়ে গেছে তাদের মুখ থেকে না ওই ফ্যাসিস্ট কথাটা, ইউনূস কথাটা, মানে খুনি কথাটা একটু কম আসতেছে। আমি দেখতেছি একটু মানে এই জিনিসটা, মানে তারাই তো এখন খুনি, তারাই তো ফ্যাসিস্ট, এটা তো তাদের মুখোশটাকে তো খুলে গেছে। মানে আগের চেয়ে এই কথাটা একটু কিন্তু কম বলতেছে, মানে খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা। ফ্যাসিস্ট কাকে বলে আসলে এরা জানে না। এরা তো একটা শ্রেণীকে তারা টুপি পরাইছে যে শেখ হাসিনা এটা করছে, শেখ হাসিনা ওটা করছে, ভারতের কাছে দালালি করে, ভারতে এটা দিয়ে দিচ্ছে, ওটা দিয়ে দিচ্ছে। প্রমাণ দেখা শেখ হাসিনা কি দিয়েছে আর তোমরা কি দিয়ে দিচ্ছ সেটা তো আমরা দেখতেছি এখন। একেবারে ওপেন তারা মানে ডিক্লেয়ার করে দিচ্ছে। শেখ হাসিনা তো সেটা করেনি। শেখ হাসিনা সেন্ট মার্টিন দেয় না। শেখ হাসিনা তো আজকে সেন্ট মার্টিন দিয়ে দিত তাহলে তো সে ক্ষমতায় থাকতো। এটা তো এখন ডিপ স্টেটের যে মানে বক্তব্য আমরা শুনি সেখানেই তো প্রমাণিত, সারা বাংলাদেশের মানুষ সেটা জানে এই মুহূর্তে। বিচার যেটা চলছে এটা আপনি কিভাবে দেখেন? বিচার যে কার্যক্রম চলছে এটা তো একটা ভুয়া, এগুলো আমরা কাউন্ট করি না আসলে। আমরা এগুলোতে আমাদের মানে কোনো ধরনের ভ্রুক্ষেপ নেই। আমরা চিন্তা করছি আমরা এখন কিভাবে আন্দোলন করব, কিভাবে এই দেশটাকে আবার উদ্ধার করা যায়। আমরা মুক্তিযুদ্ধে আছি, আমরা যুদ্ধ করতেছি, আমরা এই যুদ্ধ নিয়ে প্ল্যান করতেছি। আমরা যুদ্ধে কিভাবে জয়ী হব, কিভাবে সারা বাংলাদেশের মানুষ একসাথে যাতে ফ্যাসিস্ট ইউনূসকে চির বিদায় করতে পারে সেটা চিন্তা করতেছি। এই ধরনের নাটকীয় বিচার, নাটকীয় আদালত আমরা আসলে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, একদম নেই, আমার নেই। আরেকটা ব্যাপার যে বিচারের পাশাপাশি আপনাদের ছাড়া ইলেকশন করতে চাচ্ছে তারা। আওয়ামী লীগ বলে কেউ থাকবে না ইলেকশনে, আপনারা কেউ থাকবেন না ইলেকশনে।
না, এটা বাংলাদেশের জনগণ কখনো মেনে নিবে না। আমরা নেতাকর্মীরা তো প্রতিবন্ধকতা সৃষ্টি করবই। এটা বাংলাদেশের জনগণ কখনো মেনে নিবে না। আপনি যদি একদম খুব রুট লেভেলে কখনো যদি আপনার কথা বলার সুযোগ হয় দেখবেন বলবে মানে একটা সময় এমন সময় যদি আর বেশি দেরি হয়ে যায় বাংলাদেশের মানুষ চিৎকার করবে যে নেত্রীকে দরকার, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য তাদের যত ধরনের আন্দোলন করা দরকার সেটাই করবে। ইনশাআল্লাহ সেটা করবে। সেই দিনটা কিন্তু যাতে একেবারে খুব বেশি ক্ষতি না হওয়ার আগে আমি দোয়া করি যাতে এই দিনটা আমাদের দেখতে না হয়, যাতে বাংলাদেশের মানুষ চিৎকার করে বলে বঙ্গবন্ধু কন্যাকে এই দেশে আনেন, এই দেশে তাকে দরকার, তাকে আমরা আনতে চাই। ইলেকশন তো আর প্রশ্নই আসে না। এটা বাংলাদেশের মানুষ কখনো মেনে নেবে না। আর আমরা যারা আওয়ামী লীগের লোকজন, বাংলাদেশের 18 কোটি লোক, 18 কোটি লোকের মধ্যে ধরেন 1 কোটি লোক সন্ত্রাসী, জামাত শিবির করে, বিএনপি করে, কিছু সাধারণ মানুষ আছে এবং মানে একেবারেই আমি যেটা বলতে পারবো 14-15 কোটি লোক কিন্তু আওয়ামী লীগের সমর্থিত আছে এবং আমাদের যে 7-8 কোটি নেতা কর্মীরা আছে, আমরা যদি মাঠে নামি এদেরকে আসলে প্রতিহত করা আমাদের জন্য কোনো বিষয় না। শুধু নেত্রী একবার নির্দেশনা দিবে, তারপরে এরা বুঝতে পারবে যে আমরা আসলে কত শক্তিধর দল, আমরা কত মানে মনোবল রাখি তাদেরকে প্রতিহত করার জন্য। তারা দেখতে পাবে এই যে এভাবে আপনার আমি মনে হয় কতদিন লাগতে পারে এই দুর্যোগ সামাল দিতে, কতদিন লাগতে পারে? দুর্যোগ সামাল দিতে আসলে আমরা তো আন্দোলনে আছি। আমরা আন্দোলনে জানি না আর কত মা বোনের ইজ্জত আর কতজন ধর্ষণ করলে এই মানে তত্ত্বাবধায়ক একটা সরকার যদি আসে এবং সেনাবাহিনী তো আসলে তাদের তাদের উপর আমাদের যে বিশ্বাস ছিল সেই বিশ্বাস আমাদের ভেঙেছে সেনাবাহিনী। আমি একেবারে ওপেন বলতে চাই, আমি জানি না এখানে আমার কি হবে বা এটা আমি চিন্তা করি না এখন। আমার চিন্তা ভাবনা হচ্ছে হয়তো যুদ্ধ করবো নাহলে মরবো। মরেই যেহেতু যাবো তাহলে যুদ্ধ করে বাঁচি, তাহলে আমাকে কোন একটা সময় আমার ছেলে মেয়েরা বলবে হ্যাঁ আমার মা শহীদ হয়েছে, আমার নেত্রী বলবে আমার দলের সে কর্মী ছিল সেই শহীদ হয়েছে। আর যদি বেঁচে যাই তাহলে তো গাজী হবো অবশ্যই, যেহেতু আমরা যুদ্ধে আছি। তো সেক্ষেত্রে যুদ্ধে যুদ্ধে আপনার সামনে কোনো মডেল আছে তার মতো যুদ্ধ হতে চান আপনি? হ্যাঁ ভাইয়া শুনতে পাই না। মডেল, আপনি যুদ্ধ করতে চান, জি আপনার দলের এমন কোন চরিত্র আছে, যেমন এটা মতিয়া চৌধুরী ছিল, মারা গেছে। হ্যাঁ, আমাদের চট্টগ্রামের তো প্রীতিলতা ওয়াদ্দেদার আছে। ওনার হিস্ট্রি তো নিশ্চয়ই আপনারা সবাই জানেন। উনি কিভাবে এই মানে যে আন্দোলনের ওনার যে মানে অ্যাক্টিভিটি ছিল, ওনার যে কার্যক্রম ছিল, এটা দেখেই কিন্তু আমরা ইন্সপায়ার পাই। প্রীতিলতার মতো প্রীতিলতা ওয়াদ্দেদা যদি আজকে প্রীতিলতা মানে ভূষণ মানে পদবীতে ভূষণ হতে পারে, ওনার নাম দিয়ে কিন্তু এখন অ্যাওয়ার্ড দেওয়া হয়। আমাদের প্রীতিলতা যদি আমাদের চট্টগ্রামের আন্দোলনের সাথে সম্পর্ক ছিল, আমি যেহেতু চট্টগ্রামের মেয়ে, প্রীতিলতা আমার আইডল, আমার মতিয়া চৌধুরী আমার আইডল, আমাদের মানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা আছে। মতিয়া চৌধুরীকে যখন দেখি মানে যখন বিরোধী দল ক্ষমতা ছিল আওয়ামী লীগ, ওনাকে রাস্তায় ওনার শাড়ি খুলে ওনাকে পিটাইছে। এরপরে তো উনি আওয়ামী লীগ ছাড়ে নাই। কিন্তু দেশ স্বাধীন হয়েছে এবং দল ক্ষমতায় আসছে। উনি কিন্তু ওনার জায়গা ছিল। কখনো ওনাকে দেখি না একটা দামি শাড়ি পরতে, কখনো দেখি না ওনাকে দামি ফোন ইউজ করতে। আমাদের মতিয়া চৌধুরী তো আমাদের আইডল। উনি আমাদের আদর্শ। ওনাদের আদর্শ রোকেয়া প্রাচীকে এখন কেমন লাগে দেখতে? রোকেয়া হ্যাঁ, প্রাচীকে রোকেয়া প্রাচী আপা উনি যে সাহসিকতার সাথে এই মুহূর্তে বাংলাদেশের আওয়ামী লীগের যে জনগণ এবং সমর্থিত যে কার্যক্রমগুলো আমাদের পক্ষেও উনি যেগুলো করছে সেজন্য ওনাকে আমি যথেষ্ট আন্তরিক ধন্যবাদ এবং সাধুবাদ এবং অভিনন্দন জানাতে চাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে এই মুহূর্তে স্রোতের বিপরীতে গিয়ে উনি কিন্তু কাজ করে যাচ্ছেন, আওয়ামী লীগের পক্ষে কথা বলে যাচ্ছেন, যেটা সত্যি সেটা উনি প্রকাশ করার চেষ্টা করছেন। বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশের মানুষের জন্য কি করেছে, নেত্রী এই মানুষের জন্য কি করেছে এবং নেত্রীকে এই দেশের মানুষের আসলে কতটুকু প্রয়োজন, একজন মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ হিসেবে রোকেয়া প্রাচী আপা সেটা মনে প্রাণে বিশ্বাস করেন, ধারণ করেন এবং সেটা উনি প্রকাশ করতে চান। ওনার এই কার্যক্রমকে আমি ভীষণভাবে সাধুবাদ তার জানাতে চাই। ঝুঁকিটা অনেক বেশি, উনি বাংলাদেশের ভেতরে বসে বাংলাদেশের ভেতরে থেকে এই কাজগুলো করবেন। হ্যাঁ, এবং উনি বঙ্গবন্ধুর ইয়াতে ধানমন্ডিতেও গিয়েছিলেন, একটা সাহসিকতা পরিচয় দিয়েছেন তিনি। ভবিষ্যতে উনিও মানে বর্তমানে ওনাকে দেখেও কিন্তু অনেক বেশি মানে ইন্সপায়ারেশন পাই, মানে ইন্সপায়ার হই যে রোকেয়া প্রাচী আপার মতো দেশে থেকে উনি শত্রুদের ফ্যাসিস্টের চোখে চোখ রেখে যে উনি আমাদের পক্ষে কথা বলে যাচ্ছেন, দেশের মানুষের পক্ষে কথা বলে যাচ্ছেন, এটা কিন্তু ভীষণ সাহসিকতার বিষয় আসলে। জুলাই সনদটা কিভাবে আপনি অনুসরণ করেন? জুলাই সনদ আসলে হাস্যকর বিষয়। আমি মানে এদের যে কার্যক্রমগুলো এখানে হাসির পাত্র হওয়া ছাড়া আর কোনো ইয়ে নাই। আপনি নিশ্চয়ই জুলাইয়ের যে সনদ তারা করেছে,
এটা ঝুলাই সনদ বলি আমরা আরো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ইউজ করি এটাতে তো আসলে মানে এখানে সাংবিধানিক কোনো অর্থ ব্যবহার হয়নি, এখানে দেশের মানুষের উপকার হবে এমন কোনো জুলাই সনদে কোনো কিছু উল্লেখ নেই, এবং দেশের স্বার্থ আছে সেই জায়গায় কোনো কোনো কিছু উল্লেখ নেই। কি করলো এটা কি নাটক, মানে সিনেমা? ঠিক আছে, ওরা যেমন দখলদার দল, দখলদার মানে যেভাবে মব করে ইয়ে করে, ওদের কার্যক্রম তো এরকম হবেই, এটা গুছানো হবে না, অগোছালো হবে, সেখানে কোনো অর্থ খুঁজে পাওয়া যাবে না। তাদের ক্ষমতায় আসার কোনো কিন্তু অর্থ ছিল না। আওয়ামী লীগ সরকার এমন কোনো অন্যায় করার নাই, এমন কোনো ইয়ে করার নাই যে তাকে ক্ষমতাচ্যুত করার জন্য তাকে এই ধরনের একটা প্ল্যান করতে হয়েছে। তো তারা যখন ষড়যন্ত্র করছে, তাদের সাথে ষড়যন্ত্র হবেই, তাদের সবকিছু এলোমেলো হবে, কোনো কিছু গুছানো হবে না, অর্থ আমরা বুঝবো না। যেমন এই ফ্যাসিস্ট ইউনূস যখন কোনো সম্মেলনে আসে, যখন কথা বলে সে কথাই বলতে পারে না, সে তার মাম্বলিং হয়, তোতলায়, সে কি কথা বলবে কি? তার ভিতরে তো কোনো কিছু নাই, তার ভেতরে কোনো আদর্শ নাই, তার ভেতরে যে চোর সে যে চোর, তার ভেতরে যে চুরি আছে, তার ভেতরে যে মানে জঘন্য মন মানসিকতা সে যে এটাকে ক্যারি করে, সেটা তো বোঝা যায়। সে কথা বলতে পারে না। তো তা আমি তুমি সুতরাং বলতে বলতে জুলাই সনদ তো শেষ হয়ে গেল। কিন্তু ওদের জুলাই সনদে যারা স্বাক্ষর করে, জুলাই সনদের পক্ষে যারা কাজ করবে, তাতে একটা জায়গায় ঐক্য আছে, যেটা আওয়ামী লীগকে তারা কোনোভাবে ঢুকতে দেবে না বাংলাদেশ। হ্যাঁ, আওয়ামী লীগকে আমি একটু এই বিষয় নিয়ে আমি একটু বলি, কারণ ডিপ স্টেটের যে বিলিয়ন বিলিয়ন টাকা যে বাংলাদেশে এসছে, বাংলাদেশের যারা এই টাকার সাথে টাকা খাওয়ার পক্ষে ছিল, যারা টাকা খেয়েছে, স্বাভাবিক তারা তো চাইবেই আওয়ামী লীগ সরকার ক্ষমতা না আসুক। এই দেশের মানুষের কি হলো সেটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই, তারা চাইবে যে আওয়ামী লীগ ক্ষমতা না আসুক, কারণ আওয়ামী লীগ ক্ষমতা আসলে তো দেশটা আবার মানে তাদের মতো হয়ে যাবে জায়গায়। মানে তারা তো চায় না দেশের, তারা যদি দেশের উন্নয়ন চাইতো, তারা যদি বাংলাদেশের মানুষের পক্ষে থাকতো, বাংলাদেশের মানুষের কথা বলতো, তারা আসলে মানে আওয়ামী লীগ সরকারের ঠেকানোর কথা বলতো না, এবং জামাত শিবির রাজাকারদের সাথে তারা মানে দলীয় মানে যে ঐক্য প্রকাশ করেছে, এটা কখনো তারা করতে পারতো না। তারা আসলে বিএনপি যে কখনো আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল না, সেটা হচ্ছে এখন বাংলাদেশের মানুষ সেটা মানে বুঝতে পেরেছে, এবং এটা প্রমাণিত, সেটা প্রমাণ হয়েছে। এই ধরনের প্রোগ্রামে আজকে যে আপনি কথা বলছেন, এই ধরনের প্রোগ্রামে আগে কখনো অংশ নিয়েছেন আপনি? আমাদের আরেকটা ইউটিউবে একটা চ্যানেল ছিল, রাশিদ স্পিচ, ওনার একটা প্রোগ্রামে আমি কথা বলেছিলাম, তাও একই কথাই আমি বলেছি, এবং আমাদের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আমাদের তৃণমূলের কি প্ল্যান, এবং বাংলাদেশকে আমরা কিভাবে সাজাতে চাই, এই টপিক নিয়ে আমি কথা বলেছি। এই সুযোগে আপনার সহকর্মী, বাংলাদেশ আওয়ামী লীগের আপনার মতো যারা সংগ্রামে আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? হ্যাঁ, আমি অবশ্যই বলতে চাই, যারা যোদ্ধারা আছেন, যারা যুদ্ধ করছেন এই মুহূর্তে, পরিবার পরিজন সবকিছু জলাঞ্জলি দিয়ে, সবকিছু স্যাক্রিফাইস করে, খেয়ে না খেয়ে, একবেলা বন রুটি খেয়ে এই মুহূর্তে যারা বিভিন্ন মিছিলে অংশগ্রহণ করছেন, বিভিন্নভাবে ভিজিবল ইনভিজিবল যারা মানে নিজের নিরাপত্তা তোয়াক্কা না করে যারা যুদ্ধ করে যাচ্ছেন, আগামী ভবিষ্যৎ বাংলাদেশকে আবারও এই উন্নয়নশীল দেশ হিসেবে তৈরি করতে যে যুদ্ধ করে যাচ্ছে, আবার দেশটাকে স্বাধীন করার জন্য যে যুদ্ধ করে যাচ্ছে, সেই নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না। এই মুহূর্তে আমরা যুদ্ধে আছি, সেই যুদ্ধেই যাতে আমরা থাকি, আপনাদের মনোবল যাতে আরো শক্ত হয়, এবং আরো সামনের দিকে আরো ভয়ঙ্কর পরিস্থিতি যাতে আমরা মোকাবেলা করতে পারি, সেভাবেই সবাই মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন। আমাদের একজন অভিভাবক, আমাদের একজনই নেতা আছেন, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি যেহেতু তৃণমূলকে দেখছেন, উনি যেহেতু তৃণমূলের খবর নিচ্ছেন, আমাদের হারাবার, আমাদের অভিভাবক শূন্য হওয়ার কোনো ভয় নাই। নেত্রীকে যেহেতু আল্লাহ এখনো হায়াত দারাজ করে বাঁচিয়ে রেখেছেন, আমি বিশ্বাস করি, আমরা নেতাকর্মীরা বিশ্বাস করি, এবং নেতাকর্মীদেরকে বলতে চাই, নিশ্চয়ই আমরা এই দেশটাকে স্বাধীন করতে পারবো। আবারও বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশের বুকে আবারও এস্টাবলিশ হবে। সেই পর্যন্ত আমাদেরকে লড়াই করতে হবে, দেশের মানুষের জন্য আমাদেরকে লড়াই করতে হবে। সেই লড়াই থেকে যাতে আমরা পিছপা না হই, আমরা যাতে আরো বেশি বেশি শক্তি সঞ্চার করি, মৌলানা রাব্বুল আলমের কাছে আমরা দোয়াও করব, এবং আমরা আরো বেশি সাংগঠনিক হব, আমরা আরো বেশি ঐক্যবদ্ধ হব। আমি এই নেত্রীর উদ্দেশ্যে কিছু বলবেন? নেত্রীর উদ্দেশ্যে অবশ্যই আমি নেত্রীকে বলবো, প্রিয় মা, আপনি আমাদের জননী, আপনি আমাদের অভিভাবক, আপনি জানেন বাংলাদেশের মানুষ, আমরা নেতাকর্মীরা কি কষ্টে আছি, আপনাকে খুব দরকার, বাংলাদেশ খুব দরকার, আপনি ছাড়া বাংলাদেশের মানুষ অভিভাবকহীন হয়ে পড়েছে। নেত্রী, আপনার সাথে সবার সাথে কথা হয় নেত্রী, আমি আপনাকে বলতে চাই,
যত তাড়াতাড়ি সম্ভব, আপনার পক্ষে যত তাড়াতাড়ি সম্ভব, যেভাবে আপনার সারা ওয়ার্ল্ডে আপনার যে সুনাম, সেই সুনামের প্রেক্ষিতে সেভাবে যেভাবে হোক আপনি যেভাবে মেকানিজম করতে পারেন দেশের মানুষকে বাঁচাতে। প্রতিদিন নদী নালায় যে লাশ আমাদের নেতাকর্মীদের পাওয়া যাচ্ছে, সাধারণ মানুষকে, একটা 5 বছরের শিশুকে যেখানে ধর্ষণ করা হয়, আদালতে হাজিরা দিতে গেছে আমার যুবলীগের বোনকে যেখানে কুপিয়ে মেরে ফেলা হয়, সেই পরিস্থিতিতে নেত্রী আপনি দেখতেছেন। যত তাড়াতাড়ি সম্ভব আপনি ফিরে আসুন। আপনার অনেক অনেক বিশাল জনসমাগমের মাধ্যমে আপনার সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তন আমরা চাই। আপনি আসুন নেত্রী, আমরা আপনাকে চাই নেত্রী, আমরা আছি। আপনি যখন যে নির্দেশনা দিবেন আমরা অক্ষরে অক্ষরে পালন করবো নেত্রী। আমি একজন কর্মী না, সারা বাংলাদেশের মানুষের একই মেসেজ, একই অনুরোধ, একই মানে বিনয়ে থাকবে আপনার প্রতি নেত্রী। আপনি তাড়াতাড়ি আসুন বাংলাদেশে। নেত্রী আসার যদি দিনক্ষণ ঠিক, সেদিন কি আপনি আসবেন? না, এর আগেই যাব। আমি খুব রিসেন্ট আমি মুভ করব। আমাদের আন্দোলনে যাইতে হবে, আমাদেরকে আন্দোলনে যাইতে হবে। বাঁচি আর মরি, আমাদেরকে আন্দোলনে থাকতে হবে। আমরা যেহেতু আওয়ামী লীগের রাজনীতি করি, আওয়ামী লীগকে ভালোবাসি, নেত্রীকে ভালোবাসি, আমার দেশকে, দেশের মানুষকে ভালোবাসি, আমার দেশকে উদ্ধার করতে হবে। জামাত রাজাকাররা যেভাবে পাকিস্তানি প্রধানমন্ত্রী, পাকিস্তানি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেখানে এখানে এসে পাকিস্তানের ভিসা ফ্রি করে দিচ্ছে, যারা পাকিস্তান আবার সেই 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের সম্ভ্রমের বিনিময়ে যে দেশ আমরা স্বাধীন করেছি, সেই দেশে আবার পাকিস্তানের লোকজন আসে, দুঃখজনক বিষয়। আমাদের কলিজা ফেটে যায় ভাই। এগুলো কোনোদিন আমরা আশা করি নাই পাকিস্তানের লোকজন এখানে আসবে। জামাত রাজাকাররা, আবার বিএনপি যে নেতারা আছে, জঘন্য নেতারা আছে এখানে, তাদেরকে ওয়েলকাম জানাবে, আমরা কখনোই ভাবি নাই ভাই। আমরা এই দেশটাকে উদ্ধার করতে চাই, আমাদেরকে যেতে হবে, আমাদেরকে আন্দোলন করতে হবে, আমাদেরকে দেশটাকে রক্ষা করতে হবে। অবশ্যই যাব, আমাদের যাওয়া উচিত, আমাদেরকে যাইতে হবে, যাওয়া ছাড়া কোনো উপায় নাই। কোন গানটা গাইতে চান আজকে? হ্যাঁ ফজল ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি না আমি। কোন গানটা আজকে গাইতে চান সবার উদ্দেশ্যে আজকে? আমি এই মুহূর্তে একটা দেশের গান হয়তো গাইলে ভালো হয়। আপনার সাথে কোনো ইনস্ট্রুমেন্টস আছে না খালি গলায় গাইবেন? না, ইনস্ট্রুমেন্ট নাই। আমি তো থাকি আসলে একদম দাদার ঘরের মতো। আমার 4টা বেবি আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আপনি আমি কি পুরো গান গাইবো না একটা ভার্স গাইলে বা এটা আপনার উপর নির্ভর করবে, যতক্ষণ ভালো লাগে। আচ্ছা, জয় বাংলা গানটাই গাই এই মুহূর্তে। আমি সেটা ভিলেন আমি গাইতে চাইবো। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, হবে 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 নিশ্চয়, কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠারই তো সময়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, হবে 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 নিশ্চয়, কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠারই তো সময়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আপনার বাচ্চাদের যত্ন নেবেন, এবং আপনার যে সাহস, আপনার উদ্দীপনা আমরা দেখলাম, আমরা খুবই অনুপ্রাণিত। এই মুহূর্তেও আমি কাজ করে যাচ্ছি এখানে যেখানে আমি আছি। আমি নেত্রীর জন্মদিন আমি পালন করেছি, এবং আউটডোরে আমি জন্মদিন পালন করেছি, এবং শেখ রাসেলের জন্মদিন পালন করেছি। 15ই আগস্ট বঙ্গবন্ধুর স্ট্যাচু আছে এখানে একটা, ওখানে আমি ফুল দিয়ে আসতে গিয়েছিলাম। আমি এটা চিন্তা করি আমাকে যদি পুলিশ ধরে বা কোনো মাফ করে, এটা আমি কিন্তু চিন্তা করি নাই। এবং আমাদের যে 23 জুন প্রতিষ্ঠা বার্ষিকী গিয়েছে, সবাই তো আসলে স্টাক হয়ে আছে, কিন্তু আমি সেই জায়গায় চেষ্টা করেছি এই জিনিসটাকে উজ্জীবিত করতে, আমাদের মন খারাপ না হয়। আমার তো একটা সুযোগ আছে, সেটা আমি মানে কাজে লাগিয়েছি। আমি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আমি ফুলের মালা দিয়ে এসেছিলাম 15ই আগস্ট এবং 23শে জুন আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, নেত্রীর জন্মদিন এবং শেখ রাসেলের জন্মদিন আমি পালন করেছি এবং করে যাব সারা জীবন, যতদিন আমি বেঁচে থাকি ইনশাআল্লাহ। আপনাকে অভিনন্দন অপি।